জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের কাল। জামাতের নিবন্ধন নিয়ে আপিলের রায় রবিবার। ক্ষমতা ধরে রাখতে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। রেহাই পায়নি শিশুরাও, বলেছেন তারেক রহমান। জিয়ার শাহাদত বার্ষিকীতে লন্ডনে মিলাদ। সরকার গতানুগতিক বাজেট দিচ্ছে, যা দুঃখজনক। মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। IMF এর পরামর্শে কৃষিতে ভর্তুকি বন্ধ না করার পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন তিনি। এর আগে 12 মে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করে তদন্ত সংস্থা। গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে উস্কানি এবং গণহত্যার সরাসরি নির্দেশনার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় 1500 জনকে হত্যা, 25,000 আহত করা, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়া ও পোস্টমর্টেম করতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আপিল বিভাগের রবিবারের কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে 1 নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। 2013 সালের 1 অগাস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামাতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে জামাত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেন। পরে 2024 সালের 1 অগাস্ট সরকার জামাত ইসলামী সহ তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 28 অগাস্ট সরকার সেই নিষিদ্ধ আদেশ প্রত্যাহার করে। এরপর জামাত আপিল বিভাগে নিবন্ধন মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করলে 22 অক্টোবর বিলম্ব মার্জনা করে আপিলটি পুনরুজ্জীবিত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের প্রত্যাবর্তনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয় আলোচনায়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য অসংখ্য মানুষকে হত্যা করেছে, তাদের হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল তারা। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া আল্লাহর কাছে চাইব। তার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে যেনতেন প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সাথে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ করেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। অথচ আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ছাড়া আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশি হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য তার।
প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের সুব্যবস্থাপনা না করে সরকার গতানুগতিক বাজেট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে যোগ দিয়ে কথা বলেন তিনি। আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যাংক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি। এছাড়া পাচার করা, লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ। করজালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগেও যে সমস্ত রক্তক্ষরণ হতো প্রকল্পগুলো, সেগুলো অব্যাহত থাকছে। আবার আমরা একই সাথে গরিব মানুষের পক্ষে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্পগুলো চাই সেগুলো ঠিকমতো হচ্ছে না। ওই নীতি কাঠামোটা আলোচনা হলো না। এইটি গতানুগতিকতা, যে আমি কাঠামোগত পরিবর্তনগুলো কি করলাম, যার ফলে এই যে বৈষম্য বিরোধী চরিত্রটা আরেকটু বাড়লো কিনা, কিসে দিয়ে সরকার দেখাবে যে বৈষম্য বিরোধী চরিত্রটা এবারের বাজেটে বেড়ে আসছে, এটা দেখার অপেক্ষায় আমি আছি। বাজেটে কর্মসূচি কমিয়ে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে পারে। এবার 100টির মতো কর্মসূচিতে থাকছে প্রায় 96,000 কোটি টাকার বরাদ্দ। বাড়ছে উপকারভোগীর সংখ্যা ও মাসিক ভাতার পরিমাণও। করা হতে পারে ডিজিটালাইজেশন। এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে বিবেচনায় নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, অসচ্ছলদের সামনে রেখে এসব কর্মসূচি যেন আর রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার না হয়। একই সাথে IMF এর পরামর্শে কৃষিতে ভর্তুকি বন্ধ না করারও পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। স্বামীহারা রেহানা আক্তার, জীবনের শেষ বেলাতে অন্যের উপরই নির্ভরশীল তিনি। এমন অসহায় নারীদের জন্য রয়েছে সরকারের বেশ কিছু কর্মসূচি। তার কাছে প্রশ্ন ছিল, সামাজিক সুরক্ষা খাত থেকে তেমন কোনো সুবিধা পান কিনা। সরকার থেকে যে বয়স্ক ভাতা দেয় সেটা কি পান? না, সরকার থেকে বয়স্ক ভাতা পাই না, কোনো সাহায্য পাই না। আমার তো কোনো কামাই সুদ নাই, যা স্বামী নেই, স্বামী তো মারা গেছে 3 বছর ধরে। দেশে 26টি মন্ত্রণালয়ের অধীনে চালু আছে 140টি কর্মসূচি। এজন্য চলতি অর্থবছরে বরাদ্দও ছিল 1,36,026 কোটি টাকা, যা মোট বাজেটের 17.06%। তবে এত বেশি সংখ্যক কর্মসূচি থাকার পরেও প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই থেকে যেতেন কর্মসূচির আড়ালে। দরিদ্রদের ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতো বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সাথে IMF এর পরামর্শে কৃষিতে ভর্তুকি না কমানোর সুপারিশও করেন তারা। যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না, এবং যে লোকজনগুলোকে এই নেটের ভিতরে আনা হচ্ছে, এটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করা হচ্ছে। দারিদ্র্য যে দূরীকরণ করব, তাদের জীবনমান উন্নয়ন করব, সেটা কিন্তু এই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটা অন্যতম ব্যর্থতা। IMF এর কথা মতন যদি আমি আবার কৃষিখাতে যদি আমি সাবসিডিটা আবার উঠাই দিই, তাহলে আবার অর্থনীতি আবার সংকটের ভিতরে পড়ে যাবে। কারণ বিশ্বব্যাংক এবং IMF এর সব শর্তই বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আসছে 2 জুন ঘোষণা করা হচ্ছে 2025-26 অর্থবছরের বাজেট। সরকারে ভিন্ন কাঠামো, প্রেক্ষাপটও ভিন্ন। নেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের তাগিদ। আর তাই সামাজিক সুরক্ষা খাতও সাজানো হচ্ছে ঢেলে। যেখানে কর্মসূচি নামিয়ে আনা হয়েছে 100টির নিচে, বরাদ্দ থাকছে 95,908 কোটি টাকা। বরাদ্দ বাড়ছে সুবিধাভোগীর আওতাও। অর্থনীতিবিদরা একে ইতিবাচক হিসেবে দেখলেও বরাদ্দ ও প্রাপ্তি নিশ্চিতে আরও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ তাদের। সামাজিক নিরাপত্তা বলের মধ্যে যারা আছেন তাদের সংখ্যা বৃদ্ধি করা হবে, সেটা শুধু না, তারা যাতে ঠিকভাবে এটা পেতে পারেন সেটাও করা, এবং এই প্রোগ্রামগুলো যেভাবে বাস্তবায়িত হয় সে বাস্তবায়নটা যাতে আরও মোর এফেক্টিভলি এফিশিয়েন্টলি করা যায়। এবার বাজেটে নেওয়া হচ্ছে অতি দরিদ্রদের জন্য 52,366 কোটি টাকার 38টি বিশেষ কর্মসূচি। প্রতিবছর সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং এর উপকারভোগীর সংখ্যা খাতা কলমে বাড়ানো হলেও অবহেলিতই থেকে যান এসব সুবিধাবঞ্চিত মানুষেরা। তাই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে অবশ্যই কল্যাণ রাষ্ট্র গঠনের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। রাজধানীর রেডিসন হোটেল ও চট্টগ্রামের রেডিসন হোটেলে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল ৮টায় শুরু হওয়া ভোট কোনো রকম বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩টি জোট। জোটগুলো হলো ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। এর মধ্যে ফোরাম ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালকের সবগুলোতেই প্রার্থী দিয়েছে। আর ঐক্য পরিষদ থেকে প্রার্থী হয়েছেন ৬ জন, অর্থাৎ ৩৫টি পদের জন্য লড়ছেন ৭৬ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ভোটার ১,৫৬১ জন আর চট্টগ্রামে ৩০৩ জন। নির্বাচনে ফোরামের প্যানেল নেতা হলেন মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের প্রধান মোহাম্মদ আবুল কাশেম। গত বছরের মার্চে বিজিএমইএ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছিলেন এস.এম. মান্নান। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এই পরিষদের যারা আছেন ওনারা পরীক্ষিত, তো ভোটাররা বিবেচনা করবেন যে কারা ওনাদের বিপদে পাশে থাকেন। এই বিবেচনা বোধ থেকে অবশ্যই ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, এটা আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আমরা 100% আশাবাদী। এভাবে যদি চলে, কন্টিনিউ ভোট চলে এবং আমাদের দুই পক্ষের যে সহযোগিতা আছে এই সহযোগিতা অব্যাহত থাকলে সুন্দর একটা নির্বাচন হবে। এবং আমি মনে করি নির্বাচনের মাধ্যমে যারাই জয়ী হোক আমরা সবাই মেনে নিব। আশা করতেছি এরকম একটা টিম আসবে যারা ভবিষ্যতে গার্মেন্টস মালিকদের পক্ষে হয়ে কাজ করবে। অবশ্যই সরকার সাথে থাকবে, কিন্তু যাতে তাদের নেগোসিয়েশন পাওয়ারটা থাকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান বলেছেন, আজকের মধ্যেই শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকের চেষ্টা করছে সরকার। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি তিতাসের যেসব কর্মকর্তারা জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব। এলএনজি আনতেছি, আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে, তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। শেষ করব সংবাদ যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের কাল। জামাতের নিবন্ধন নিয়ে আপিলের রায় রবিবার। ক্ষমতা ধরে রাখতে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। রেহাই পায়নি শিশুরাও, বলেছেন তারেক রহমান। জিয়ার শাহাদত বার্ষিকীতে লন্ডনে মিলাদ। সরকার গতানুগতিক বাজেট দিচ্ছে, যা দুঃখজনক মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। IMF এর পরামর্শে কৃষিতে ভর্তুকি বন্ধ না করার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।